আমাদের সভাপতি মণ্ডলী গঠনের থাকেই আরেকটি কথা বলে দেওয়ার জন্য বলা, জানি সকলের জানা আছে যে আজকে এই ত্রিবার্ষিক প্রথম সভা উৎসর্গীকৃত যাদের জন্য শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। আমরা বরিশা বেহালা সাংগীতিকের পক্ষ থেকে গৌরী প্রসন্ন মজুমদার, নচিকেতা ঘোষ, ঋত্বিক ঘটক, উত্তম কুমার, আর সবার উপরে তো রয়েছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য। তাদের সকলকে শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি বরিশা বেহালা সাংগীতিক। আমরা সকলকে এইভাবেই শ্রদ্ধায়, সম্মানে, ভালোবাসা জানিয়ে এগিয়ে যাব সামনে থেকে, আরও সামনে থেকে। তার জন্য যে একটি সভাপতি মণ্ডলী গঠন প্রয়োজন, যাদের দ্বারা আমরা পরিচালিত হব, যাদের সুচিন্তিত মতামত আমাদেরকে আগামী দিনে সমৃদ্ধ করবে, সেই সভাপতি মণ্ডল গঠনের মধ্যে দিয়েই আমাদের আজকে সভার কাজ শুরু হয়েছে। বরিশা বেহালা সাংগীতিকের সম্পাদক কৃষ্ণেন্দু দাস, তাকে একটু মঞ্চে ডেকে নেব। কৃষ্ণেন্দু দাস। আমরা প্রেসিডিয়াম মানে সভাপতি মণ্ডলী গঠন করে নিয়েছি। এখনো পর্যন্ত আমরা হিসাব পাইনি আমাদের কতজন সদস্য এখানে উপস্থিত হয়েছেন। আমাদের অনেকে অতিথি আসার কথা ছিলেন। আমরা সকাল থেকে এই অনুষ্ঠানটা করতে পারিনি, একদম স্বীকার করে নিতে কোনো বাধা নেই। আমাদের আর্থিক অসঙ্গতির জন্যই আমরা সকাল থেকে অনুষ্ঠানটা করতে পারিনি। আমাদের এখানে কল্যাণ সেন বরাট, শুভেন্দু মাইতি এনাদের আসার কথা ছিল, অগ্নিব বন্দ্যোপাধ্যায় আসবেন। আমরা তাদেরকে কি বলবো, আমাদের অনুষ্ঠান সূচিটাকে ছোট করার জন্য তাদের পরামর্শ আমরা চেয়ে নিয়েছি। তারা আজকে উপস্থিত হচ্ছেন না। আমাদের এখানে পরামর্শ দেওয়ার জন্য মাননীয় আমার স্যার রজত বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছে। উনি আমাদের দেবেন পরামর্শ। আমরা সভাপতি মণ্ডলীকে রেডি হয়ে গেছি এইবারে অনুষ্ঠান পরিচালনা করার জন্য সভাপতি মণ্ডলীর কাছে, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এখনও কয়েকজন আসেননি এবং প্রায় বোধহয় 17 জনের চিঠি পেয়েছি যারা আসতে পারছেন না বলে, এবং সভায় যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত তারা মেনে নেবেন। 17 জন চিঠি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। আমি সভাপতি মণ্ডলীর কাছে ফিরিয়ে দিচ্ছি, ওনারা সবার কাজ শুরু করছে। হ্যালো, বরিশা বেহালা সাংগীতিকের পক্ষে প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হবে সকলকে স্বাগত জানাই। এবং আমরা আজকে বিশেষ আনন্দিত যে আমাদের মধ্যে প্রখ্যাত বাচিক শিল্পী, শিক্ষাবিদ এবং অভিনেতা রজত বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছে। বরিশা বেহালা সাংগীতিককে ভালোবেসে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যে বার্ষিক প্রতিবেদন, যাতে খুব সংক্ষেপে আমাদের সারা বছরে খুব সংক্ষেপে সেই প্রতিবেদন আপনাদের সামনে পেশ করা হবে। তারপর বাকি আমরা একটুখানি খুব কমন কিছু নয়, আমরা একটু ব্যতিক্রমী সব ব্যাপারে তাই। তো আমরা তারপরে আমাদের নির্দিষ্ট কর্মসূচি যেগুলো ধীরে ধীরে ঘোষিত হবে সেইগুলো নিয়ে হবে। অনুষ্ঠানটা সেইভাবে চলবে। এখন আমি সভাপতি মণ্ডলীর পক্ষ থেকে মাননীয় সম্পাদক শ্রী কৃষ্ণেন্দু দাসকে তার প্রতিবেদন পেশ করবার জন্য আহ্বান। আর বাংলাদেশ কমিটির পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছে মিঠুয়া দাস এবং সুমন বড়াল। তাদের জন্য একটু করতালি হয়ে যায়। আমি এইটুকুই তাদেরকে আমাদের অভিনন্দন জানাই। বাকি কথা আবার মঞ্চে। শোক
ও স্মরণ। এই সময়কালে যারা সারা বিশ্বে, আমাদের দেশে এবং আমাদের রাজ্যে গণতন্ত্র, সুস্থ সংস্কৃতির পক্ষে, বাক স্বাধীনতা এবং মৌলিক অধিকার আদায়ের লড়াইয়ে প্রাণ দিয়েছে, এই সভা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। যারা মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন, এই সভা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই বীর সেনানীদের যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে প্রাণ দিয়েছেন। কাশ্মীরে পেহেলগাঁওয়ের উগ্রপন্থীদের আক্রমণে 26 জন সাধারণ পর্যটক ও একজন সেনানীর মৃত্যু আমাদের শোকাহত করেছে। এই সভা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। বিশ্বের নানা প্রান্তে, বিশেষ করে গাজা, ইসরায়েল, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে সব নিয়মকানুন লঙ্ঘন করে সাধারণ মানুষ স্কুল, কলেজ, হাসপাতালে নির্বিচারে বোমা বর্ষণ করে যে রক্তের হোলি খেলা হচ্ছে, এই সভা এই যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে এবং মৃত সব মানুষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। আমাদের রাজ্যে আরজিকর হাসপাতালে কর্মরত ডাক্তার অভয়ের মৃত্যু একটি নজিরবিহীন ঘটনা। এই সভা অভয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। সেই সঙ্গে তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি করছে। কোনো একটি রাজনৈতিক দলের নির্বাচনে জয়ের উল্লাস কেড়ে নিল 9 বছরের শিশু তামান্নাকে। এই সভা তামান্নার প্রতি শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে, সঙ্গে সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা করছে। এই সময়কালে যে সমস্ত শিল্পী, সাহিত্যিক, কবি, কলাকুশলী, ক্রীড়াবিদ আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাদের সবাইকে এই সভা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং বিভিন্ন দুর্ঘটনায় সারা বিশ্বে যারা প্রাণ হারিয়েছেন এবং আমাদের দেশে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় যে 252 জনের মৃত্যু হয়েছে, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এই সভা। আমরা সকলে কিছুক্ষণ দাঁড়িয়ে এদের সকলের প্রতি এবং যাদের নাম উল্লেখ করা হয়নি এখানে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছুক্ষণ শোক জ্ঞাপন করব। ঠিক আছে, বসুন। এখন সম্পাদকের প্রতিবেদন শুরু হচ্ছে। আপনারা মন দিয়ে শুনবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা চট করে লিখে ফেলুন বা মনে রাখুন, সেটা সম্পাদকের কাছে পেশ করবেন। সম্পাদক তার জবাবি ভাষণের সময় তার উত্তরগুলো যথাযথ দিয়ে দেবেন। মাননীয় সভাপতি মণ্ডলী, উপস্থিত স্যার রজত বন্দ্যোপাধ্যায়, উপস্থিত আমার পরিবারের সদস্যগুলি, আজকের ত্রিবার্ষিক সভায় আমরা প্রথম ত্রিবার্ষিক সভা হচ্ছে, প্রতি বছরই বার্ষিক সভা হয়। ত্রিবার্ষিক সভা এবং বার্ষিক সভার মধ্যে পার্থক্য রয়েছে, সেটা আমরা বারবার আপনাদের কাছে আমি বলেছি। এখন আপনাদের কাছে এই রিপোর্ট আমরা রেখেছি। এই রিপোর্টটা
ঠিক তথাকথিত প্রতিবেদন বা যেরকম তথাকথিত আপনারা শোনেন সেই রকম না। আমরা একটা রিপোর্ট রাখার চেষ্টা করেছি আপনাদের কাছে যে আমরা কিভাবে কি কাজ করেছি না করেছি, এই রিপোর্টটা আপনাদের কাছে রেখেছি। আমি এই রিপোর্টটা নিশ্চয়ই এই এতটা বড় রিপোর্ট আপনাদের কাছে আমি করছি না, আপনাদের কাছে দেওয়া আছে। আপনারা কেউ কেউ চোখ বুলিয়ে নিয়েছেন, কেউ বাড়ি গিয়ে চোখ বোলাবে। আমি এর কিছুটা অংশ, যে অংশটা না বললে নয় আমাদের চিন্তা ভাবনা, সেটাই শুধুমাত্র আমি আপনাদের কাছে রাখতে চাই। আমরা আমাদের সংগঠন সাংস্কৃতিক সংগঠন, আমরা সংস্কৃতি নিয়ে কাজ করি। যখন আমাদের সাংস্কৃতিক সংগঠন, আমাদের মূল মন্ত্র ঐতিহ্যনিষ্ঠ সংস্কৃতি আধুনিকতার আঙ্গিকে নিয়মিত চর্চা করা। ঐতিহ্যনিষ্ঠ সংস্কৃতি আধুনিকতার আঙ্গিকে নিয়মিত চর্চা করা, এটা আমাদের মূল মন্ত্র। আমরা রবীন্দ্রনাথকে আমরা শিরোমণি করেছি। আমরা যে কাজটাই করি না কেন রবীন্দ্রনাথকে মাথায় রেখে আমরা কাজটা করি। মানে অনেকের থাকে তো, মনে করুন যদি বলি রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ আছেন, যদি আমি ধরি বেলুর মঠে স্বামীজিকে নিয়ে, অথবা কোনো রাজনৈতিক দলে কেউ কেউ থাকতে পারে, কিন্তু আমাদের কাছে রবীন্দ্রনাথ আমাদের শিরোমণি। আমরা যা ভাবনাই ভাবি না কেন, আমরা গাছ বিতরণ করব সেখানটা দাঁড়িয়েও আমরা চিন্তা করছি রবীন্দ্রনাথ গাছ বিতরণের সময়, ওই সময় 100 বছর, এখন প্রায় 200 বছর আগে বা 100 বছর আগে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের চারা গাছ বিতরণের সময় কি কথা বলেছেন, কিভাবে করেছেন, আমরা সেইভাবে করতে পারি কিনা। তার মানে বিশ্বকবি তার চিরকালের জন্য তিনি বিশ্ব, এবং তিনি নানা দিক তার, আমাদের দুঃখের সময় তিনি আছেন, সুখের সময় উনি আছেন, আমাদের বৃষ্টির সময় উনি আছেন, ঝড়ের সময় উনি আছেন, প্রেমে উনি আছেন, আনন্দে উনি আছেন। আমরা সব সময় একটি সাংস্কৃতিক কর্মী আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য দরকার হয়ে আমরা বেছে দিয়েছি রবীন্দ্রনাথকে। তাই আমাদের বাৎসরিক অনুষ্ঠান রবীন্দ্রনাথকে কেন্দ্র করে 5 দিনের অনুষ্ঠান। আমাদের পশ্চিমবঙ্গের কোথাও সরকার দ্বারা পরিচালিত অনুষ্ঠান ছাড়া কেউ রবীন্দ্রনাথের অনুষ্ঠানকে 5 দিনের অনুষ্ঠান করেন না। এই যে আমি এতগুলো কথা বললাম, রবীন্দ্রনাথের কথা বললাম, আমাদের সংস্কৃতির কথা বললাম, কিন্তু আমরা আমাদের রিপোর্টে উল্লেখ করেছি সংস্কৃতি কি, আমরা কেন সংস্কৃতিকেই বেছে নিলাম, কেন আমরা একটা ক্লাবের মতো করে আমাদের অর্গানাইজেশন করলাম না, কেন আমরা বছরে একটা বড় ফাংশন করতাম, অথবা একটা শরৎ সদন ভাড়া করে, অথবা রবীন্দ্র সদন ভাড়া করে বছরে একটা অনুষ্ঠান করতাম না। আমরা কিন্তু তা করি না। আমাদের বাৎসরিক অনুষ্ঠান যেরকম থাকে সেই বাৎসরিক অনুষ্ঠান আমরা করি, বাৎসরিক অনুষ্ঠান। তাছাড়া আমরা প্রতি মাসে অথবা 2 মাস অন্তর নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সংগঠন এগিয়ে চলে। তাহলে আমরা সংস্কৃতিকে কি চোখে দেখি, আমাদের নিজস্ব দেখার কথা কিন্তু আমরা এখানে আপনাদের এখানে রিপোর্টে উল্লেখ করেছি। আমি শুধু সেইটুকুই অংশই করে দেবো, আর বাকি অংশগুলো আপনারা দেখে নেবেন। আমরা সংস্কৃতি বলতে কি বুঝি? সংস্কৃতি হলো একটি সমাজের জীবনযাপন প্রণালী, যা মানুষের বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, ঐতিহ্য, ভাষা, শিল্পকলা এবং আচার আচরণের সমষ্টি। এটি একটি সমাজের দর্পণ, যা সেই সমাজের ইতিহাস, ঐতিহ্য, পরিচয় বহন করে। কবিগুরুর ভাষায় সংস্কৃতি সেই জিনিস যা মানুষকে পশুত্বের স্তর থেকে উন্নত করে। এখানেও আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করেছি, উনি সংস্কৃতিকে কিন্তু দেখছেন। উনি বলছেন সংস্কৃতি সেই জিনিস যা মানুষকে
পশুত্বের স্তর থেকে উন্নত করে তোলে। আমরা তার আগে আমাদের সংস্কৃতির চিন্তাধারা করলাম, তারপরে কবিগুলো কি বলছে সেটা আমরা দেখে নিলাম। তাহলে সাংস্কৃতিক গুরুত্ব, ঐতিহ্য ও পরিচয়। সংস্কৃতি একটি জাতির শিকড়, যা তাকে সেই জাতির অতীত ঐতিহ্য ও পরিচয়ের সাথে যুক্ত করে। সামাজিক বন্ধন, সংস্কৃতির মাধ্যমে ঐক্য সংহতি তৈরি করে, যা একটি সমাজকে একত্রিত রাখে। কথাগুলো থেকে আমি বলছি একটুখানি আপনারা আমার থেকে অনেক বেশি বোঝেন, অনেক জানেন। আমি কথাগুলো স্মরণ একটু মনে রাখার জন্য বলছি একটা অন্য কারণে বলছি। আবার বলছি কথাটা, সংস্কৃতি একটি জাতির, ওটা সংস্কৃতি মানুষের মধ্যে ঐক্য ও সংহতি তৈরি করে, যা একটি সমাজকে একত্রিত রাখে। মানবিক বিকাশ, সংস্কৃতি মানুষের মন ও হৃদয়কে প্রসারিত করে, তাদের সৃজনশীলতা, মানবিক গুণাবলী বিকাশে সহায়তা করে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সংস্কৃতির ভূমিকা। সংস্কৃতি একটি সমাজের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা সংস্কৃতি সম্পর্কে ঠিক এই কটা কথা আমরা বলেছি। কেন বললাম? আপনিও জানেন, আমিও জানি সংস্কৃতি সম্পর্কে কথা বলে। সংস্কৃতি যদি আমাদের একতা, সংস্কৃতি যদি আমাদের সমাজের বন্ধন, সংস্কৃতি যদি আমাদের মানব উন্নয়ন, সংস্কৃতি যদি আমাদের আচার আচরণ উন্নত করে, তাহলে আমাদের দেশে কেন এত হানাহানি? তাহলে আমাদের দেশে একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়কে ভয় পায় কেন? তাহলে আজকে স্বাধীনতার এত বছর পরে আমরা কেন আতঙ্কিত? কোন সম্প্রদায়টা ভারতবর্ষের বুকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে? আবার যদি আমার মানবিকতার প্রকাশ যদি ঘটে সংস্কৃতি, তাহলে আর্যিকরের মতো বুকিয়ে দাঁড়িয়ে একটি ডাক্তার মেয়েকে হত্যা করতে হয় কিভাবে? একটা রাজনৈতিক আনন্দের মধ্যে দিয়ে তামান্না বলে একটা 8 বছরের বাচ্চাকে মরে যেতে হয় কি করে? আমাদের অসংখ্য ছাত্র ছাত্রী আজকে কলেজের মধ্যে, ইউনিয়ন রুমের মধ্যে বিবস্ত্র করে তাকে ঘোরানো হয় কি করে? একটা গ্রামের মধ্যে যদি তার কথা না শোনা হয়, তাদের সাথে যদি মতবিরোধ হয়, তাহলে একটি মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয় কি করে? তাহলে সংস্কৃতি, আমি যা বললাম, তাহলে আজকে সংস্কৃতি তো তা না। তাহলে ঘটনাগুলো ঘটে কি করে? কি করে মানবিক বিকাশ ঘটে? বিকাশ ছেলেদের, অল্প বয়সী ছেলেরা চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, কোটি কোটি টাকা চুরি যেই করুক, চুরির মধ্যে দিয়ে সেই বেকার ছেলেগুলো বেকারই রয়ে গেল, তাদের স্বপ্ন আজকে বিক্রি হয়ে গেল। কি করে হয়? তাহলে সংস্কৃতি তো শেষ হয়ে যায় না। আমার চোখে সংস্কৃতি এটা, আরেকজনের চোখে সংস্কৃতি আরেকটা। আমি সেদিকে বিশ্বকর্মা পুজোর গত বছর আমি সিএসসিতে চাকরি করি, কিন্তু সিএসসি পাশ দিয়ে, তারাতলা পাশ দিয়ে আসছি, কি বলবো আপনাকে, বিশ্বকর্মা পুজোয় শ্রমিকরা বিশ্বকর্মা পুজো পালন করছে, মদ খেয়ে ভোর হয়ে রয়েছে, আর মঞ্চে অল্প বয়সী বাচ্চা মেয়েরা স্বল্প পোশাকে নাচ করছে, আর তাদের মধ্যে মদ খেয়ে উঠে গিয়ে তাদের গায়ে 10টা টাকা করে পিনাক করে দিয়ে দিচ্ছে। আমার নিজের চোখে দেখা, আমি সেই কোম্পানিতে চাকরি করি, আমি একজন সেই কোম্পানির এমপ্লয়ি। আমার নিজের একটা লজ্জা লাগছে যে আমি কী জিনিস দেখছি, কী সংস্কৃতি। আজকে ছাত্রদের, আমার ছেলেমেয়েরা যেসব কলেজে পড়ে, তাদের সোশ্যাল ফাংশনে এই কী নাচ দেখছি। তাহলে সংস্কৃতি আছে। সেই সংস্কৃতি আমাদের দৃষ্টিতে মনে হয়েছে যে অবক্ষয় সংস্কৃতির মধ্যে দিয়ে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে। আর অবক্ষয় সংস্কৃতি হচ্ছে বলেই আজকে আমরা একে অপরকে অবিশ্বাস করি। একজন কথা বললে আরেকজন আমরা রেগে উঠি। একটা রিক্সাওয়ালা একটা অটো চালককে যদি ভাড়া দিতে না পারি, অটো চালকটা খুচরো দিন, নাহলে গাড়ি থেকে নেমে যান। একটা ডাক্তার যদি আমাকে বলে যে না, আপনার এই অপারেশনটা করতে হবে, নাহলে কোনো উপায় নেই, তখন আমার মনেও ডেকে উঠলো, এ ডাক্তার না, এ ডাকাত। একজন শিক্ষক মহাশয় যদি বলেন যে আমি পড়াতে গেলে এত টাকা দিতে হবে, তখন মনে হচ্ছে এটা একটা শোষক, যে আমাকে শোষণ করতে এসেছে। আমরা একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছি।
আমরা আমাদের প্রতি নিজেদের প্রতি বিশ্বাস হারাচ্ছি বলেই আমরা একে অপরের প্রতি বিশ্বাস হারাচ্ছি। এক অসহিষ্ণুতা আমাদের মধ্যে তৈরি হয়েছে, যে অসহিষ্ণুতা আমাদেরকে মারাত্মক একটা দিকে ফেলে দিচ্ছে। তার জন্যই আমরা সাংস্কৃতিক সংগঠন করি, আমরা তার জন্যই সংস্কৃতি সম্পর্কে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আর কোনো রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে যাব না, কোনো রাজ্যের পরিস্থিতি, দেশের পরিস্থিতির আলোচনায় যাব না। আমরা সংস্কৃতির কাজ করি। আমি জানি না, আমি একটাই বুঝি, আমার বাগানের ফুল আছে, ফুল ফুটুক, আজ বসন্ত হোক বা না হোক, ফুল ফুটুক, এইটা আমরা চাই। বাগানের মধ্যে ফুল ফুটুক, সেই ফোটানোর জন্যই আমরা আপনাদের কাছে সংস্কৃতি নিয়ে আলোচনা করি, সাংস্কৃতিক সংগঠন করি। আমরা কিচ্ছু চাই না, কোনো রাজনৈতিক দলের কাছে কিচ্ছু প্রত্যাশা আমাদের নেই। আমাদের নিজেদের প্রত্যাশা, আমাদের বাগানে যেন আমরা গাছের মধ্যে ফুল ফোটাতে পারি। এর জন্যেই আমরা সারা বছর আমরা অনুষ্ঠান করি, আমরা জোর দিই, কোনো অনুষ্ঠানের উপর জোর দিই। আমাদের তো কালচারের দিকটা রয়েছে, আমরা চেষ্টা করি আমরা সমাজের মধ্যে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদেরকে আমরা অর্থনৈতিক দিকে উন্নত করতে পারি না, সেটাকে পারি। 6 দিন ধরে আমাদের এখানকার টিম আছে, আমরা শ্রেয়া মুখার্জি, মহুয়া রায়, পাঞ্চালী নাহা, মল্লিকা, বাহাদুর আমি টাইটেলটা বাংলা ভুল বলি হয়তো, মৃত্যুয়া দাস, এনারা 6 দিন ধরে সকালবেলা থেকে শুরু হয়েছে সন্ধ্যে পর্যন্ত 40 জন মহিলাকে টানা 6 দিন ধরে ট্রেনিং করানো। সমস্ত তাদের জিনিসপত্র নিয়ে বাজারে বসলেন বিক্রি করতে, তাদেরকে নিয়ে তাদেরকে বিক্রি করে সমস্ত জিনিস তাদের তুলে দিলে, যে তোমাদের জিনিস তোমরা বিক্রি করেছো, তোমাদের তৈরি জিনিস তোমরা নিয়ে যাও, তোমাদের পয়সা তোমাদের পকেটে পয়সা নিয়ে যাও। এই পরিকল্পনা আমরা একটা করতে পেরেছি, কিন্তু ওনারা যারা আছেন আমরা আশা রাখি আগামী দিন ওনারা আরও বড় কিছু করবেন। আমরা এর মধ্যে চেষ্টা করেছি শুধুমাত্র আমাদের মেম্বারদের মধ্যে নয়, যারা আমাদের 40 জন এই ট্রেনিং ওয়ার্কশপ করেছিলেন তারা কিন্তু আমাদের সবাই মেম্বার না, আমাদের সবাই না, মানে কেউ আমাদের মেম্বার না। আমরা এই ওয়ার্কশপ করেছিলাম, আমরা একটা কবিতার আসর করি, আমরা নতুন কবি, আমরা কিছু কবিতার মধ্যে যেটা আমরা জানি যে সবসময় আমরা আলোচনায় নিয়ে আসি, আমাদের মধ্যে একটাই কবি, তার নাম হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর কোনো কবি নেই। রবীন্দ্রনাথ ঠাকুর নেই মানে আমরা আর কেউ নেই। আমরা মাঝে মধ্যে আলোচনা করি না, অনেক কবি আছেন যাদের কলম থেকে কবিতা বেরোয় এবং সেই কবিতা পাতাগুলো কখনো কখনো কাগজে নিম্ন হয়ে জল জমা কলকাতার মধ্যে কখনো ছেড়ে দেন, ফার্স্ট ক্লাসে অনেক দূর যায়, হয়তো কোনো কাগজ আমাকে পৌঁছায়, খুলে দেখার কবিতা লেখা রয়েছে। তাতে লেখা রয়েছে হয়তো দেশের কথা, হয়তো আপনার কথা, হয়তো তার দুঃখের কথা, হয়তো তার বিরহের কথা, তার কবিতায় লেখা রয়েছে। আমরা সেই মানুষদেরকে আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা একত্রিত করি, তাদের কাছ থেকে কবিতা নিই, সেই কবিতার আসর আমাদের যে কমিটি আছে সেই কমিটি কবিতার আসরকে করে। আমি এই কথাগুলো কেন বলছি এই কারণে, আপনারা এখানে যারা আমাদের মেম্বার আছেন আমাদের সব দিকটা আপনাদের জানা নেই। আপনারা জানেন শুধু গান হয় আমার না, শুধু গান হয় না, আমাদের সামাজিক কাজ করতে হয়। আমরা চেষ্টা করেছি, আমরা উপরে দিই, আমরা চেষ্টা করেছিলাম সমাজের পাঠশালা গড়ে তুলতে, যারা পড়াশোনা আজকে মোবাইল যখন তখন হ্যাক হচ্ছে, যখন তখন মোবাইলের অ্যাকাউন্ট হ্যাক, আমাদের অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, জিপেতে টাকা দাও, অনলাইনে টাকা দাও, এই করতে করতে আমরা চেষ্টা করেছিলাম যে যারা জানেন না, যারা এই কাজটা করতে পারেন না, খেটে খাওয়া মানুষ, তাদেরকে আমরা নিচে শেখো এবং শেখাও, এই কথাটা নিয়ে সমাজের পাঠশালা করতে চেয়েছিলাম, কিন্তু আমরা পারিনি। আমরা চেষ্টা করেছিলাম, আমরা সার্ভে করেছিলাম, কিন্তু আমরা পারিনি। আমরা চেষ্টায় আছি, সেজন্য আমরা রিপোর্টও সেভাবে উল্লেখ করিনি। আমরা রিপোর্টের মধ্যে যে কাজগুলো করেছিলাম, আরও যে কাজগুলো রয়েছে, আমরা আমাদের এখানে 177 জন আমাদের মেম্বার, অধিকাংশ আমাদের মহিলা। তাহলে আন্তর্জাতিক নারী দিবস, তাহলে আমরা কেন পালন করব? আমরা আন্তর্জাতিক নারী দিবস আমরা নিজেদের মতো করে পালন করি। আমাদের নারীরাই তাদের অধিকারের কথা, আমাদের নারীরাই তাদের বক্তব্য তারাই রাখে,
বাইরে থেকে কোনো বক্তা আসেন না, তারা অংশগ্রহণ করেন, তারাই গান করেন, তারাই প্রতিবাদ করেন, তারাই তাদের ভাষা খুঁজে নেন বেঁচে নেওয়ার জন্য, বেঁচে থাকার ভাষা। আমরা আন্তর্জাতিক আমরা চারা গাছ বিতরণ করি এবং চারা গাছ সমাজের জন্য করি। আমরা অনেকগুলো অনুষ্ঠান এখানে উল্লেখ করা রয়েছে, আমি সেই অনুষ্ঠানের মধ্যে আর আলোচনা করতে যাচ্ছি না। আমরা আগামী দিনটা করতে চাই, আমি কিন্তু এটা বলছি আমরা করতে চাই, সেটা একটু আমি আপনাদের কাছে উল্লেখ করছি। সেটা হচ্ছে সারা বছরে একটা অনুষ্ঠান ক্যালেন্ডার, যদিও এবার বোধহয় তৈরি হয়ে গেছে, অনুষ্ঠান ক্যালেন্ডার আমরা টানিয়ে দেবো, আমাদের রেডি হয়ে গেছে। আমরা আরেকটা জিনিস অভাব আছে, সেটা আমরা বলি না, সেটা হলো আমরা একে অপরকে কিন্তু এখনো চিনি না। আমরা যদি কোনো রাস্তা দিয়ে যাই, হয়তো দেখা যাবে যে আমার সাথে বিভূতিবাবু দেখা হলো, বিভূতিবাবু একজন ডাক্তার মানুষ, উনি আমার পরিবারের সদস্য, কিন্তু তার পাশ দিয়ে চলে গেলাম, তাকেও চিনি না আমি, উনিও আমাকে চেনেন না। কিন্তু আমরা বারবার বলি আমরা উই আর দ্য সেম ব্রাদার্স, এবং আমরা একই নৌকা যাত্রী হলেও আমরা একটা পরিবারের সদস্য, কিন্তু একে অপরকে আমরা চিনি না। যদি বুধবার করে রবিবার করে আমাদের অফিস খোলা থাকে, অথবা আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, অথবা আমাদের স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান হয়, ওয়ার্কশপ হয়, আপনারা আসুন, আপনারা সেখানে একত্রিত হন। আমাদের কাগজের টিম আছে, যারা কাগজ বের করেন প্রতিনিয়ত মুখপত্র, আমাদের যারা বই বের করেন, তাদের সাথে যুক্ত হন, তাদেরকে চিনুন, তাহলে একে অপরের প্রতি আমাদের চেনাটা হয়। সেই জন্য এবং আমাদের মধ্যেও সাংস্কৃতিক চর্চা ভীষণভাবে দরকার আছে। আমাদের কারোর সাথে কখনো খারাপ ব্যবহার না করি। একজন সাংস্কৃতিক কর্মীর মূল পরিচয় হচ্ছে তার আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, পোশাক আশাক, তার দৃষ্টি। সব থেকে বড় বিষয় হচ্ছে আমার দৃষ্টি। আমি কিভাবে আমার সংস্কৃতি দেখি, আমি কিভাবে একজন নারীকে দেখি, একজন পুরুষকে দেখি, একজন বয়সী বাচ্চাকে দেখি, আমার দৃষ্টির উপর নির্ভর করে আমার সংস্কৃতি কী। অর্থাৎ আমাদের আচার ব্যবহার যদি কারো খারাপ থাকে, আমি এইখান থেকে ঘোষণা করতে চাই, আচার ব্যবহারের পরিবর্তন ঘটাতে হবে। কারোর সাথে কেউ কখনো খারাপ ব্যবহার করা যাবে না। মূল শর্তই হচ্ছে আমার সংস্কৃতি যদি আমি গ্রহণ করি, আমার ব্যবহারের আমার পরিবর্তন ঘটাতে হবে। সংগঠনের আর্থিক সংকট আমাদের আছে। সংগঠন পরিচালনা করতে গেলে আমরা তো কারোর কাছ থেকে কোনো প্রমোটার অথবা কোনো রকম কারোর কাছ থেকে টাকা পয়সা নিই না, বা যাদের অবৈধ টাকা আছে আমরা কারোর কাছে সাহায্য চাই না, এবং তাদের কাউকে আমরা মঞ্চেও ডাকি না। আমাদের আর্থিক সংকট আছে, কিন্তু এই আর্থিক সংকটের মধ্যেও কোনো অনুষ্ঠান আটকায়নি। এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরাই আমাদের অনুষ্ঠানগুলোকে গুটিয়ে নিই। আমরা আমাদের একটা নিজস্ব হারমোনিয়াম কিনেছি, বেশ অনেক টাকা খরচ করেছি, কিন্তু আমাদের আর্থিক সংকট। তার মধ্যেও নিজেদের একটা হারমোনিয়াম আমরা কিনেছি অনেক টাকা খরচা করে। আপনারা কিনেছেন, মানে আমি না, আপনারা টাকা দিয়েছেন সবাই আলাদা করে, মেম্বারশিপের পয়সা বাদ দিয়ে আমরা হারমোনিয়াম কিনেছি। আমরা প্রতিটা অনুষ্ঠান করছি, সে রবীন্দ্র, সে নজরুল জয়ন্তী হতে পারে, গাছের অনুষ্ঠান হতে পারে, আপনারা সবাই স্বেচ্ছায় দিয়ে যাচ্ছেন। কেউ 50, কেউ 100, কেউ 500, কেউ 200 করে দিয়ে যাচ্ছেন। এক একটা অনুষ্ঠান 20,000 টাকার নিচে নেওয়া হয় না। আজকে যে আমরা সভাটা করছি, এই সভাটাও 20,000 টাকার উপরে খরচ হচ্ছে। আমরা ভাবছি ওদের 100 টাকা করে দিচ্ছি না, 20,000 টাকা করে, হল থেকে শুরু করে সমস্ত কিছু মিলে 20,000 টাকা করে খরচ হচ্ছে। তাহলে আর্থিক সংকট আমাদের আছে। তার মধ্যেও যে আমরা আমাদের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় যে কাজ আমরা করছি, তা আমরা মনে করি আমাদের দেনাটা প্রদীপের নিচে অন্ধকারের মতো। অর্থাৎ আমরা কাটিয়ে উঠবই। আমরা যখন একত্রিত আছি, আমাদের মনোভাব যেমন এক রয়েছে, আমাদের দেনাও আমরা কাটিয়ে উঠবো, এই বিশ্বাস আমরা রাখছি। আমরা আগামী দিনে গানের কর্মশালা আমরা করতে চাই। আবৃত্তি নিয়ে আমরা একটা সন্ধ্যা কাটাতে চাই, শুধু আবৃত্তি নিয়ে। রজত স্যার আছে, নিজে খুব ভালো আবৃত্তি করেন এবং নিজের অনেক বই আছে, ওনাকেও আমরা একটা চাই সন্ধ্যাবেলা। আমাদের এখানে বাচিক শিল্পী অনেকে আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা সন্ধ্যাবেলা কাটাতে চাই। সংগঠনের মধ্যে গণতন্ত্র প্রসারিত করতে চাই। আমি বলে দিলাম
যে আমার অধিকার আছে, সংগঠনটা আমার আমার নিজে, এইটা অনুভব করুন। তো এইগুলো অনুভবের জন্য এই কথাটা করতে চাই। গণতন্ত্রকে প্রশাসিত করুন, আপনারা প্রশ্ন করুন আমাদেরকে, কেন প্রোগ্রাম করছেন, কিসের জন্য করছেন, কোথায় হবে না হবে, আমরা গণতন্ত্রকে প্রসারিত করতে চাই। এবং আরেকটা জিনিস স্যার, যেটা রবীন্দ্রনাথ পত্রিকা যেটা রয়েছে সেটা আমরা নিয়মিত বের করতে চাই। আমরা আগামী দিনে প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটক এবং কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ, এই দুজনকে নিয়ে আমরা আগামী দিন অনুষ্ঠান করতে চাই। এই যে চাই নানা কর্মসূচি আপনাদের কাছে রাখলাম। আরেকটা কথা বিশেষভাবে বলি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে আমরা এতজন মানুষ আছি, আমরা সবাইকে একমত সব বিষয় হতে পারে না কখনো, আমরা কতগুলো বিষয়ে তার জন্য আমরা একসাথে আছি। আমরা সবাই 100% একে অপরের সাথে একমত না। তাহলে এমন কোনো স্পর্শকাতর বিষয় নিয়ে গ্রুপে আলোচনা করা যাবে না। একজন গ্রুপের মধ্যে আলোচনা হচ্ছে ভগবান আছে কি নেই। দেখুন, আমি ব্যক্তিগতভাবে নিজে ভগবান বিশ্বাস করি না, কিন্তু আমার বিশেষ রয়েছে, ও আজ উপোস আছে, কালকে পুজো আছে, তার বাজার আমাকে করে দিতে হয়। আমি যদি তার বিশ্বাসকে সম্মান না করি, সে কোনদিন আমার বিশ্বাসকে সম্মান করবে না। তাহলে আমি গ্রুপের মধ্যে আমার কাজের মধ্যে যে প্রতিষ্ঠা করব, আমার বিশ্বাস আমার কর্মে, আমার বিশ্বাস ঈশ্বরে না, তাহলে বিতর্ক করে না। আপনার বিশ্বাসকে অমর্যাদা দিয়ে নয়। অর্থাৎ অনেক স্পষ্টতর বিষয় আছে যেগুলো গ্রুপে আলোচনা করা যাবে না। গ্রুপটা শুধুমাত্র সাংগঠনিক বিষয় আলোচনা করুন। আপনি গুড মর্নিং দেওয়ার মধ্যে দিয়ে আলোচনা করবেন না। আপনি আপনার একটা ভালো জায়গায় আপনি খাওয়া দাওয়া করেছেন, সেই জায়গায় পোস্ট করবেন না। শুধু সংগঠনের ভালো হবে চিন্তা ভাবনা, রুচিশীল অবশ্যই আপনি আলোচনা করুন। আপনি সমালোচনা করুন, আমরা সেটাও মেনে নেব। অনেকটা সময় আমি আপনাদের কাছে নিয়ে দিলাম। শুধু একটা কথা বলতে চাই, এতগুলো কর্মসূচি আমরা কেন নিলাম এর ব্যাখ্যা করতে গেলে হয়তো অনেকটা সময় যাবে, শুধু আমি তার মধ্যে যাচ্ছি না। আমি শুধু কবিতার কয়েকটা লাইন বলে আপনাদের কাছে কেন আমরা নিলাম, সলিল চৌধুরী একটা কবিতা কয়েকটা লাইন আপনাদের কাছে রাখি। যে মনে করুন ওই চাবির জায়গায় আমার এই কর্মসূচিগুলোকে ধরুন। এই যে কর্মসূচিগুলো আমরা নিয়েছি, মনে করুন প্রায় 14টা কর্মসূচি নিয়েছি, আরও আগামী দিনে আরও 13টা কর্মসূচি নিতে চাই। এই অংশটাকে আপনারা সত্যি মানে সলিল চৌধুরী কবিতার চাবির গুচ্ছটাকে ধরুন, চাবিগুলোই হচ্ছে সেই কর্মসূচি, এটাকে ধরুন, তাহলে ধরলে বোঝা যাবে। জন্মসূত্রে পেয়েছি একগুচ্ছ চাবি, শুধুই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা পেটে নানা ধরনের নানা রকমের চাবি। মা বললেন ওগুলো গুছিয়ে রাখো, সময়ের সাথে সাথে বয়স বাড়ে, জীবিকার সন্ধানে পথে নামতে হয়। আমার কাছে সন্ধান শুধু ওই এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা পেটে নানা রকমের নানা ধরনের চাবি। পথ চলতে চলতে যেখানেই যাই সেখানে থেকে প্রকাণ্ড একটা দরজা, তাতে একটা তালা ঝুলছে। চাবিগুলো নিয়ে এ চাবি ও চাবি সে চাবি ঘোরায় ফেরায়, না খোলে না। শ্রান্ত হয়ে বাড়ি ফিরে আসি। মা আমাকে দেখলেন আর হাসেন, বলে তোমার বাবার হাতে ওগুলো খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতের ওইগুলো খুলতো। আসলে কি জানো, এই চাবিগুলো সততা, সত্য, যুক্তি, নিষ্ঠার চাবি। আজ আর খুলে না এগুলোকে গুছিয়ে রেখে দাও, তোমার সন্তানের জন্য রেখে দাও। তুমি যেদিন থাকবে না তাদের কাছে দিয়ে যেও এই চাবির গুচ্ছ, ছোট বড় মোটা বেটে নানা রকম নানা ধরনের চাবি। হয়তো একদিন ওদের হাতে তালাগুলো খুলবে। আমি আপনাদের কাছে রাখলাম কথাটা। আমার এতগুলো কর্মসূচি এই কারণেই নেওয়া। নমস্কার।
বরিশা বেহালা সাংগীতিক সংগঠনের ত্রিবার্ষিক সাধারণ সভায় সম্পাদক শ্রীযুক্ত কৃষ্ণেন্দু দাস মহাশয় সম্পাদকীয় প্রতিবেদনে অতি সুন্দরভাবে সকল সদস্যবৃন্দের কাছে তুলে ধরলেন এই সাংস্কৃতিক সংগঠনের সামাজিক দায়বদ্ধতা ও মূল লক্ষ্য হল সুস্থ সমাজ গঠনে জীবনকে সুরে বাঁধার লক্ষ্যে উৎসর্গীকৃত ও অঙ্গীকারবদ্ধ। দ্বিতীয় পর্বের উপস্থাপন এখানেই শেষ হলো। অল্প সময় বিরতির পর আবার ফিরে আসব পরবর্তী উপস্থাপনের আকর্ষণীয় ডালি নিয়ে। সঙ্গে থেকে প্রতিটি উপস্থাপন শেষ পর্যন্ত উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।